নিশুতি রাতে আধার কক্ষে নির্ঘুম চোখে একে অপরের কাছাকাছি নিশ্চুপ শুয়ে আছি দুজনে। পূর্ণর বুকে মাথা রাখায় তার হৃৎপিণ্ডের টিপটিপ করতে থাকা স্পন্দন শোনা যাচ্ছে স্পষ্ট। অবশেষে এতক্ষণের নীরবতায় উপসংহার ঘটিয়ে তিনি শান্ত কণ্ঠে বলে উঠলেন, কি গিফট নিবে বললে না যে? লাগবে না কিছু। সিরিয়াসলি? আমি তো শুনেছিলাম তোমরা মেয়েরা গিফট বলতে পাগল। এদিকে তুমি দেখি নিতে চাইছ না। হিসাবটা মিলল না যে? আপনার এত হিসাব মিলাতে হবে না। আপনি এখন রেস্ট করুন, ওটাই সবচেয়ে প্রয়োজন আপনার জন্য। কিছুটা গম্ভীর কণ্ঠেই বললাম। আচমকা এমন কণ্ঠ শুনে পূর্ণ এক পলক তাকালেন আমার দিকে। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? মন খারাপ মনে হচ্ছে? কিছুই হয়নি। এবার তো আমি শিওর কিছু হয়েছে। এত ঠান্ডাভাবে উত্তর দিচ্ছ কেন? আমাকে বলবে না, তোর পাখি, কি হয়েছে তোমার? আমি তবুও নিশ্চুপ থাকায় উনি উদাস কণ্ঠে বললেন, ওহ বুঝেছি। বিয়ের পর তোমার প্রথম জন্মদিনটাকে স্পেশাল করতে পারিনি দেখে মন খারাপ করছো? আসলে আমার প্ল্যান ছিল কাল তোমাকে নিয়ে ঘোরার, কিন্তু এমন অবস্থায় এসে ফেসে যাব কল্পনাও করিনি। আমি সরি। চুপ করুন প্লিজ। আপনার এসব কথা আমি আর নিতে পাচ্ছি না। আমার খুব গিল্টি ফিল হচ্ছে আপনাকে দেখে। মনের ভেতর চলতে থাকা অস্বস্তিকে আর থামাতে না পেরে অবশেষে মুখ ফসকে বলেই ফেললাম। আমার কথায় পূর্ণ ভ্রু কুঁচকে বললেন, তুমি শান্ত হও আগে। বেশ অস্থির লাগছে তোমায়। আর তুমি কেন গিল্টি ফিল করছো বুঝলাম না। আমার অ্যাক্সিডেন্টের জন্য নিজেকে দায়ী ভাবছ নাকি? উনার প্রশ্নে কোনো কিছু না বলেই চুপচাপ আরেকটু শক্ত করে তাকে জড়িয়ে ধরলাম। উনি আমার জন্য এতদূর থেকে এভাবে চলে এসেছেন ভেবে যতটা নাখুশি লাগছে মনে, তার চেয়েও বেশি কষ্ট লাগছে এই ভেবে যে যদি উনি আমার জন্য এভাবে তাড়াতাড়ি করে চলে না আসতেন তবে হয়তো আগামীকাল সুস্থভাবে ঢাকায় ফিরতে পারতেন। এসব ভাবনার মাঝে কখন যে অক্ষিদয় পুনরায় ভিজে গেল অনুভব করতে পারিনি। তার আগেই আমার চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনাজলে তার টি শার্ট ভিজে যেতেই হন্তদন্ত গলায় পূর্ণ বললেন, ইস, আবার কাঁদছ কেন? আরে বাবা, তোমার তো দোষ নেই এখানে। দেখো তুরফা, এটা একটা নর্মাল ব্যাপার, বুঝেছ? রাস্তাঘাটে চলতে গেলে কার কখন কোনো দুর্ঘটনা হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। তাই এমন একটা বিষয়ের জন্য নিজেকে ব্লেম করা বন্ধ করো। আর আমার কিন্তু একটুও ভালো লাগছে না তোমায় এভাবে দেখে। তার কথায় কিছুটা শান্ত হয়ে চোখের পানি মুছলাম। নিচু গলায় ধীর স্বরে বললাম, আচ্ছা, সরি বলছি তো। আর বলবো না এভাবে কখনো। গুড। তবে একটা ব্যাপার এখনো বুঝতে পারছি না, জানো? কি বুঝতে পারছেন না? ভাবছিলাম তুমি তো আগে এমন ছিচকাদুনে ছিলে না, অথচ এখন দেখি কথায় কথায় কেঁদে ফেলো। এরকম হলে তো বিপদ। তুমি এমন ছিচকাদুন কি হবে? হঠাৎ করে এই প্রথম তার মুখে বাচ্চাদের কথা শুনে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল মনের ভেতর। রক্তিম আবরণ ছেয়ে গেল তনমন জুড়ে। ঝট করে তার কাছে থেকে সরে দূরে বসে বললাম, ছি, এই আপনি ঘুমান্ত? রাত জেগে এসব আজেবাজে কথা বলছেন কেন? একটু আগেই না বলছিলেন আমি ঘুমের ডিস্টার্ব দিচ্ছি? তো এখন ঘুম ধরছে না আপনার? আমার কথা শুনে হালকা হাসলেন তিনি। দুষ্টু গলায় আর চোখে চেয়ে বললেন, যে অবস্থা হয়েছে আমার, ঘুমানো ছাড়া উপায়ও নেই। ভালো না হওয়া পর্যন্ত তো ঘুমাতেই হবে। এমন হবে আগে জানলে তো আস্তে ধীরেই আসতাম। মাঝরাতে তার মুখে এসব কথা শুনে চোখ পাকিয়ে তাকাতেই উনি চোখ বন্ধ করলেন।
তা দেখে আমি পুনরায় শুয়ে পড়তেই বলে উঠলেন, এবার কিন্তু সিরিয়াসলি বলছি, কি গিফট নিবে বলো না? বারবার জিজ্ঞেস করব না কিন্তু। আমিও তো সিরিয়াসলিই বললাম, কিচ্ছু লাগবে না আমার, কিছু মাথায় আসছে না এখন। তবে আপনি যদি কিছু দিতেই চান তাহলে একটা প্রমিস করুন আমায়। কি প্রমিস করব? এই তুমি আবার কিছু লুকাচ্ছ না তো আমার থেকে? আরে না, অযথাই কি সব ভাবছেন। আমি তো এখন শুধু একটাই প্রমিস চাই, আর সেটা হলো আপনি নিজের যত্ন নিবেন, নিজের খেয়াল রাখবেন ঠিকভাবে। প্লিজ। কারণ আমার দিক ভাবতে ভাবতে আপনি নিজের ব্যাপারে একদম খামখেয়ালি হয়ে গেছেন। জানেন, আল্লাহর পক্ষ থেকে আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত আপনি। সেই আপনিই যদি নিজের ব্যাপারে উদাসীন হন, এসব কিন্তু আমি মানব না। আপনার যেমন আমার অযত্ন দেখলে খারাপ লাগে, তেমনি আমারও আপনার নিজের ব্যাপারে উদাসীনতা দেখা পছন্দ নয়। এক নিঃশ্বাসে নিজের মনের অনুভূতিগুলো প্রকাশ করে তার উত্তরের আশায় প্রহর গুনছিলাম। ভেবেছিলাম হয়তো ভালো কিছু বলবেন, কিন্তু উনি মুগ্ধ চোখে চেয়ে থাকলেও মুখে বলে উঠলেন, এটা একটু ফিল্মি হয়ে গেল না বউ? তুমি দেখি সিনেমার নায়িকাদের মতো ডায়লগ শুরু করেছ। আচ্ছা, ঠিক আছে, গুড নাইট। আশাহত হয়ে উনার গায়ে জ্বালা ধরানোর মতো কথা শুনে তাচ্ছিল্যপূর্ণ জবাব দিয়ে চোখ বন্ধ করলাম। খানিকক্ষণ বাদে অনুভব হলো তিনি নড়ছেন, মনে হলো যেন আমার দিকেই এগিয়ে আসছেন। অতঃপর না চাইতেও চোখ খুলে তার দিক তাকিয়ে বললাম, এভাবে নড়ছেন কেন আবার? একবার ব্যথা পেলে তখন বুঝবেন। তুমি ওদিক সরে গেছো কেন, বউ? আমি তো মজা করে বলছিলাম। তুমি এদিক এগিয়ে না আসলে আমি কি করব? পাগল লোকটার কথায় হতাশ চোখে দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ তার দিক এগিয়ে যেতেই যেন সন্তুষ্ট হলেন তিনি। এক হাতে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শান্ত হলেন। ধীর গলায় প্রতিধ্বনিত হল, ওকে ফাইন, আমি তোমার কথা শুনলাম, যাও। আই প্রমিস নিজের খেয়াল রাখব। তবে তুমি কিন্তু ভুলে যাচ্ছ তোমার সামনের সপ্তাহে পরীক্ষা। আমার তো এখন থেকেই টেনশন হচ্ছে। আল্লাহ জানে তোমার রেজাল্ট কি হবে। এবার তুমি প্রমিস করো যে কাল থেকে সবকিছু ভুলে তুমি ভালোভাবে পড়ালেখা করবে। আমি দেখতে চাই শেষ হাসিটাও যেন তোমারই হয়। মনে থাকবে না, টুর পাখি? হঠাৎ অ্যাডমিশন নামক যুদ্ধের কথায় ধুক করে উঠল বুক। দুরু দুরু বুকে মাথা নাড়িয়ে পূর্ণর কথায় সায় দিলাম। আসলেই তো আর একটুও সময় নেই হাতে। যদি উনার সাথে ঢাকায় থাকার ইচ্ছে থাকে, তবে এ কয়দিন কোনরূপ সময় নষ্ট না করে ভালোভাবে পড়াশোনা করতে হবে। দৃঢ় চিত্তে মনে সংকল্প এঁটে সিদ্ধান্ত নিয়ে নিলাম। দেখতে দেখতে এগিয়ে গেল সময় নামক ঘড়ির কাঁটা। চোখের পলকে কেটে গেল সপ্তাহখানেক সময়। কদিনে পূর্ণ বেশ কিছুটা সুস্থ হয়েছেন। হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে, তবে পায়ের ব্যথা এখনও পুরোপুরি ঠিক না হওয়ায় খুব একটা হাঁটাচলা করছেন না, যার দরুন তার অফিস যাওয়া এখনও বন্ধ। সবসময় কাজে করাই অভ্যস্ত মানুষগুলো বেশিদিন কাজহীন বসে থাকলে যা হয়, পূর্ণর ক্ষেত্রেও ঠিক সে অবস্থাই হয়েছে এ কয়দিনে। হাতের ব্যান্ডেজ খোলার আগ অবধি তো ল্যাপটপেও কোনো কাজ করতে পারতেন না। তখন শুধু বাসায় বসে বসে আমায় পড়ার তাগিদ দেওয়া ছিল যেন তার প্রধান কাজ। হাত ভালো হওয়ার পর থেকে এই অত্যাচার অবশ্য কিছুটা কমেছে তিনি কাজে ব্যস্ত থাকায়, কিন্তু তবুও নিজের টুকটাক কাজের সাথে সাথেই আমার সকল দিকে লক্ষ্য রাখতে তার ব্যতিক্রম হয়নি কখনো। অবশেষে দিন গুনতে গুনতে আজকে আমার অ্যাডমিশন পরীক্ষার দিন। যে দিনের জন্য কত শত নির্ঘুম রাত কেটেছে, চিন্তায় স্থিরতায় কেটে গেছে এতগুলো সময়। পূর্ণ এখনও পুরোপুরি হাঁটাচলা না করাই ঠিক হয়েছে রাইসা যাবে আমার সাথে পরীক্ষার হলে। রেডি হয়ে দরকারি কাগজপত্র পেন্সিল ব্যাগে ভরে কেন্দ্রের উদ্দেশ্য রুম থেকে বের হচ্ছিলাম।
বিছানায় বসে থাকা পূর্ণ হাতের ইশারায় তার দিকে ডাকতেই এগিয়ে গেলাম সেদিকে। শান্ত চোখে আমার দিক চেয়ে বললেন, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। পরীক্ষা শেষ হওয়ার আগেই রেজাল্টের চিন্তা করবে না একদম। যা যা পারবে আগে সেগুলোর উত্তর দিবে, আর না পারলে অতি উত্তেজিত হয়ে ঘাবড়ে যাবে না। মনে রাখবে তুমি নিজের সাধ্যমতো চেষ্টা করেছ, এখন এর ভালোমন্দ ফলাফল যাই আসে সেটা ভাগ্যের উপর নির্ভর করছে। ঠিক আছে? বেস্ট অফ লাক, ট্যুর পাখি। যেটা হবে ভালোর জন্যই হবে। অতিরিক্ত চিন্তা করবে না। ইনশাআল্লাহ। এখন যাও, দেরি হয়ে যাবে তোমার। আর পরীক্ষা দিয়ে বের হয়ে আমায় ফোন দিও, কেমন? উনার কথার বিনিময়ে মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে চলে এলাম। রাইসা বাইরে দাঁড়িয়েই ছিল আমার জন্য। বাসার সবার থেকে দোয়া ও শুভকামনা নিয়ে নিজের প্রস্তুতি এবং আল্লাহর উপর ভরসা নিয়ে চলে গেলাম পরীক্ষা দিতে। গাড়ি চলছে আপন গতিতে। পরীক্ষার হলো থেকে বাসায় ফিরছি রাইসার সাথে এবং হলো থেকে বের হওয়ার পর থেকেই এক প্রকার নীরবতা পালন করছি। কেননা যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার হলে ঢোকার পরেও যেরূপ আশা করেছিলাম সেরূপ পরীক্ষা হয়নি। এখন ঢাকায় চান্স পাওয়া না পাওয়াটা আসলেও আমার ভাগ্যের উপর নির্ভর করছে। বলতে গেলে 50-50 চান্স আছে। যেগুলো কমন এসেছিল দাগিয়েছি, কিন্তু উত্তেজনায় কয়েকটা ভুল উত্তর দাগিয়ে নিজের উপরই নিজের রাগ হচ্ছিল প্রচুর, কিন্তু ততক্ষণে আমি নিরুপায়। এখন নেগেটিভ মার্কিংয়ের জন্য চান্স পাওয়া নিয়ে সন্দেহ কাজ করছে মনে। বিষয়টা রাইসাকে জানালেও ভয়ের চোটে পূর্ণকে বলতেও পারিনি ফোনে। কারণ উনি ঠিক কেমনভাবে রিয়েক্ট করবেন তা আমার অজানা। হয়তো সামনে থেকে আমাকে সান্ত্বনা দিলেও মনে মনে ঠিকই কষ্ট পাবেন। এসব ভাবনার মাঝেই পাশ থেকে রাইসা বলে উঠল, আরে তোর এত চিন্তা করছিস কেন? আমার মন বলছে তুই এখানেই চান্স পাবি। দেখিস ঠিক এটাই হবে। ব্রেইনে এত প্রেশার দিস না। আমার সত্যিই ভয় করছে রে। সবাই তো ঢাকায় চান্স পাওয়ার উদ্দেশ্যেই পরীক্ষা দেয়, এত কম্পিটিশন এখানে। আল্লাহ না করুক যদি আমার এখানে না হয়, তাহলে আমার কি হবে? তোদেরকে ছেড়ে অন্য শহরে থাকব কিভাবে আমি? অযথাই চিন্তা করছিস তুই। আমার মনে হয় না পূর্ণ ভাইয়া তোকে অন্য কোথাও যেতে দিবে। আর সে প্রয়োজনও পড়বে না। তোর এখানেই হয়ে যাবে। এখন এসব কথা বাদ দে তো। বাসায় যেও আর এগুলো বলবি না, খবরদার। রাইসার কথায় ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছেড়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। ও তো জানে না পূর্ণ বাকি সব ক্ষেত্রে ভালো হলেও পড়াশোনার ব্যাপারে প্রচুর স্ট্রিক্ট। যেভাবে শক্ত গলায় অন্য শহরে রেখে আসার কথা বলেছিলেন আমায়, মনে হয় না সে কথার অনড় করবেন তিনি। সুতরাং বাহ্যিকভাবে রাইসার সান্ত্বনায় কাজ হল না। মস্তিষ্ক সেদিকে সাড়া দিলেও মনে মনে সুপ্ত ভয় হানা দিল ঠিকই। আপাতভাবে বাহিরের দৃশ্যে মনোযোগী হতেই চোখে পড়ল দূরের আকাশে মুক্ত মনে উড়ে যেতে থাকা দুটো পাখির দিকে, হয়তো গন্তব্য তাদের একই নীড়ে। বিশালাকা গাছটার সামনে যেতেই আরও কিছু পাখির ভিড়ে পথ হারিয়ে একটি পাখি তাদের সাথে চলে গেল অন্যদিকে, এদিকে অপর পাখিটি থেকে গেল মগডালের নীড়ে। ভীত হয়ে থাকা অবচেতন মনে আচমকা প্রশ্ন এলো আমার ও পূর্ণর সাথেও যদি এমন হয়। বাসায় প্রবেশ করতেই দূর থেকে বড়াম্মুর আওয়াজ কানে এলো। কথা শুনে মনে হলো নির্ঘাত বকা দিচ্ছেন কাউকে। ড্রয়িং রুমের সামনে যেতেই চোখ পড়ল সোফায় বসে থাকা পূর্ণর উপর, যিনি নির্বিকারভাবে গম্ভীর মুখে বসে আছেন চুপচাপ। শান্ত চোখে তাকিয়ে আছেন মায়ের দিকে। তুই কি আমার কোনো কথাই শুনবি না? রুম থেকে উঠে আসলি কেন? আমি তো বলেছিলামই কোনো কিছু লাগলে আমায় ডাকবি। এখন কি মায়ের কথাও কানে যায় না তোর?
নাকি পা পুরোপুরি ঠিক না হতেই আবার ব্যথা পেয়ে বিছানায় পড়ে থাকার ইচ্ছে আছে? একনাগাড়ে এসব বলে দম নেওয়ার জন্য থেমে গেলেন বড়াম্মু। পূর্ণ শান্তভাবেই মনোযোগের সহিত মায়ের কথাগুলো শুনলেন। খানিক বাদে বরাবরের ন্যায় গম্ভীর ভঙ্গিমায় বললেন, আমি ঠিক আছি মা, এত চিন্তা করো না। সারাদিন রুমে বসে বসে বোর হই বলেই এখানে চলে এলাম। পুরোপুরি ভালো না হলেও আগের তুলনায় এখন অনেকটাই বেটার ফিল করছি আমি। তাই খুব একটা ব্যথাও হয় না হাঁটতে। উনার কথায় তবুও বড়াম্মু শান্ত হলেন না। উদ্বিগ্ন মুখে আবারও বললেন, মায়ের কথা তো এখন তোদের আর ভালো লাগবে না। খুব বড় হয়ে গেছিস কিনা? বিয়ে শাদী হয়ে গেছে, এখন মায়ের কথা কেন? বড়াম্মু আর কিছু বলার আগেই পাশ ফিরে আমায় ও রাইসাকে বাসায় ঢুকতে দেখে সেদিকে এগিয়ে এলেন। দুজনের সামনে এসে প্রশ্ন করলেন, তোরা ফিরে এসেছিস? তুরফা, তোর পরীক্ষা কেমন হয়েছে? সব পেরেছিস না? তার চোখে মুখে এত আশার আলো দেখে আমার মনের মাঝে আধার নামল। কোনোভাবে ছোট্ট সুরে হুম বলেই ক্ষান্ত হলাম। বড়াম্মু হয়তো আমার মনের অবস্থা বুঝলেন না। ক্লান্ত মুখশ্রী দেখে গালে হাত রেখে বলে উঠলেন, খুব টায়ার্ড লাগছে না? একটু বসে দম নে। ড্রয়িং রুমে পূর্ণ আছে, ওখানে যা। আমি লেবু কেটে রেখেছি, শরবত বানিয়ে আনছি। খেলে ভালো লাগবে। বড়াম্মুর কথায় তাকে মিষ্টি হাসি উপহার দিয়ে চলে এলাম ড্রয়িং রুমে। পূর্ণ যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন সেভাবেই তাকালেন আমার দিকে। উনার চাহনি দেখে ইতস্তত হেসে সোফায় বসে পড়লাম তার পাশে। উনাকে এভাবে আমার জন্য অপেক্ষা করতে দেখে ভেবেছিলাম হয়তো এখনই জিজ্ঞেস করবেন কেমন পরীক্ষা দিয়েছি, আর তাহলেই ফেসে যাব আমি। কেননা সামনাসামনি উনার কাছে মিথ্যা বলা আমার দ্বারা সম্ভব নয়। আর কেউ বুঝুক না বুঝুক, আমার চোরাচাহনিতে ঠিকই টের পেয়ে যাবেন তিনি। এসব ভেবেই বেশ নার্ভাস লাগছিল নিজের। কিন্তু আমায় অবাক করে দিয়ে পূর্ণ এমন কোনো প্রশ্নই করলেন না। বরং কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠলেন, টেনশন হচ্ছে? দেখো তোমার এখানেই হয়ে যাবে। এত চিন্তা করো না তো। আমিও তো পুরো রাস্তা ওকে এটাই বুঝাতে বুঝাতে এসেছি ভাইয়া। কিন্তু ও আমার কথা শুনলে তো? মুখের এ হালটাই করেছিল সারাক্ষণ। এবার আপনিই বুঝান ওকে। পূর্ণর কথার জবাবে পাশ থেকে হতাশ মুখে বলে উঠল রাইসা। ওর কথায় উনি মিহি হেসে বললেন, তুরফা ঠিক হয়ে যাবে একটু পর। মাত্র পরীক্ষা দিয়ে এসেছে তাই এমন করছে। তুমি চিন্তা করো না। আর থ্যাংক ইউ ওকে নিয়ে যাওয়ার জন্য। ইটস ওকে ভাইয়া। তুরফা কি আমার বোন হয় না? এটা কোনো ব্যাপারই না। আর কেউ কিছু বলার আগেই বড়াম্মু লেবুর শরবত নিয়ে ফিরে এলেন। যা খেয়ে তৃপ্ত হল ক্লান্ত শরীর। হঠাৎ রাইসা বলল, মা, আমি একটু রুমে যাই, রেস্ট নিব। শরীরটা ভালো লাগছে না। অবশ্যই। এতক্ষণ বাইরে থেকে আসছিস, রেস্ট তো নেওয়াই উচিত। রুমে যা। এই তুরফা, তুইও রুমে যা। ফ্রেশ হয়ে রেস্ট নে। আর সাথে এই বেয়াদবোটাকেও নিয়ে যা। আমি কিছু বললেও তো শুনে না, তোর কথা যদি শুনে। উফ অফ মা। বিরক্তিতে চ উচ্চারণ করে চোখমুখ কুঁচকে বললেন পূর্ণ। সেদিকে পাত্তা না দিয়েই নিজ মনে রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেলেন বড়াম্মু। তাদের মাছেলের কথাবার্তা শুনে আমার বেশ হাসি পেল। বড়াম্মু ও রাইসা চলে যেতেই পূর্ণ এগিয়ে এসে আমার কাঁধে মাথা রেখে বললেন, এতক্ষণ লাগে আসতে? আমি কতক্ষণ ধরে ওয়েট করছিলাম জানো? এটাকে আপনার লেট মনে হয়? আমি তো কোনো টাইম ওয়েস্ট করিনি। পরীক্ষা শেষে রাইসাকে খুঁজে পেতে যতক্ষণ লেগেছে ততক্ষণ দেরি হয়েছে শুধু। এটুকু সময়কে এতক্ষণ মনে হচ্ছে আপনার?
কি করব বলো? অফিসও যেতে পাচ্ছি না যে টাইম পাস হবে। মা রুম থেকে বের হতেও দেয় না খুব একটা। সারাদিন এক রুমে বসে কাজ করতে করতে আর ভালো লাগছিল না, তাই এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ। কি হয়েছে বলো? পরীক্ষা খুব খারাপ হয়েছে? ব্যাস, এটুকুতেই ধরে ফেললেন। লোকটা আমাকে এত সূক্ষ্মভাবে খেয়াল করেন যে তার থেকে কোনো কিছু সহজে লুকোনো দুষ্কর হয়ে পড়ে। কিন্তু এই মুহূর্তে আমি নিজের সাথে উনার মুডটা খারাপ করতে চাইছি না, তাই প্রসঙ্গ পাল্টাতে বললাম, এমন কিছুই হয়নি, এতটাও খারাপ হয়নি, এখন দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। কথার মাঝেই ঘড়ির দিক চোখ পড়ল। সাথে সাথেই মনে পড়ল কিছু। কাঁধ থেকে উনার মাথা উঠিয়ে দ্রুত কণ্ঠে বললাম, এই আপনার না ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। খেয়েছেন সেটা? খাবো একটু পর। এত ওষুধ খেতে ভালো লাগে না। ডিসগাস্টিং। চোখ মুখে আধার নামিয়ে চাপা স্বরে বললেন তিনি। তা দেখে হেসে ফেললেও মুখে প্রকাশ করলাম না। পূর্ণ বাকি সব ব্যাপারে প্রচুর সিরিয়াস ও ম্যাচুরিটি দেখালেও এই একটা দিকে উনার ছোটকালের স্বভাব যায়নি। ওষুধ না খাওয়ার বাহানা খুঁজেন সব সময়। জোর করে তাকে ওষুধ খাওয়াতে হয়। তাই মেকি রাগ দেখিয়ে সোফা থেকে উঠে বললাম, একটু পর আবার কি? সময় হয়েছে মানে এখনই খেতে হবে। রুমে চলুন। কথাটি বলে হাত বাড়িয়ে দিতেই তা মুঠোয় পুরে মুখটা বাংলার পাঁচের ন্যায় করে সোফা থেকে উঠলেন তিনি। এক হাতে আমার কাঁধে হাত রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতেই বললেন, সিরিয়াসলি? তোমার সাথে রুমে যাচ্ছি ঠিকই, কিন্তু ওষুধ আমি খাবো না এখন। একদম মুড নেই ওসব ফালতু জিনিস খাওয়ার, বুঝেছ? এন্ড আই এম কমপ্লিটলি ফাইন। দেখো আমি ঠিকভাবেই হাঁটাচলা করছি। আমি সুস্থ আছি। তা তো দেখতেই পাচ্ছি কেমন আছেন। উনার দিক তাকিয়ে তাচ্ছিল্যের সুরে কথাটা বলতেই চোখ পাকিয়ে তাকালেন। এরই মাঝে রুমে চলে এলাম দুজনে। পূর্ণ খাটে যেয়ে বসতেই আমি ফ্রেশ হতে চলে গেলাম। বের হয়ে এসে উনার হাতে পানির গ্লাস ধরিয়ে দিয়ে ওষুধের বক্স থেকে ওষুধ বের করছিলাম। এরই মধ্যে আন্টির কল এলো আমার ফোনে। এই সময় আন্টির কল আসায় বুঝলাম হয়তো পরীক্ষা কেমন দিয়েছি জানতে ফোন দিয়েছেন। দূরে থাকলেও আমার সব ব্যাপারে সর্বদাই মায়ের ন্যায় নজর থাকে যে তার। পূর্ণ যেন মোক্ষম সুযোগ পেয়ে গেলেন এবার। ওষুধের বক্সটা আমার হাত থেকে কেড়ে নিয়ে বললেন, আন্টি ফোন দিচ্ছে দেখো, রিসিভ করো তাড়াতাড়ি, কেটে যাবে তো। আগে আপনার ওষুধ। হুশ। অতঃপর আমায় আর কিছু বলার সুযোগ না দিয়ে উনি কল রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে ফোন হাতে ধরিয়ে দিলেন আমার। সাথে সাথেই ওপাশ থেকে আন্টির আওয়াজ, কি রে তোর, কেমন আছিস? পরীক্ষা কেমন হলো? এই তো আন্টি, ভালো আছি। তুমি কেমন আছো? পরীক্ষাও হয়েছে মোটামুটি। আমিও ভালো আছি। বাসার সবাই ভালো? পূর্ণ কেমন আছে এখন? ও সুস্থ হলে বাসায় আসিস একদিন। অনেকদিন তো দেখা হয় না। হ্যাঁ, উনি তো ভালোই আছেন এখন। যাব তাড়াতাড়ি তোমার বাসায়। কথাটা শেষ করে আন্টি কিছু জবাব দেওয়ার আগেই পূর্ণ ওষুধের বক্স থেকে তড়িঘড়ি করে ওষুধ বের করলেন। আমি শুধু ভ্রু কুঁচকে দেখতে লাগলাম তার কাজকর্ম। এদিকে আন্টিকে বিদায় জানিয়ে ফোন রাখতে রাখতেই ইতোমধ্যে ওষুধ খাওয়ায় শেষ হয়ে গেছে তার। সরুচোখে সেদিকে তাকিয়ে কিছু দ্বিধান্বিত গলায় শুধালাম, এতক্ষণ এত কিছু বলেও ওষুধ খাওয়ানো যাচ্ছিল না, আর এখন নিজে থেকেই খেয়ে নিলেন? এত উন্নতি কিভাবে হলো? অতঃপর থমথমে মুখে তার রাশভারী আওয়াজ, আমার যে ওষুধ খাওয়া বাকি আছে সে খেয়াল আছে তোমার? তুমি তো অসুস্থ বরকে একা রেখে আন্টির বাসায় ঘুরতে যেতে চাও।
তুমি আমার একটু সেবা যত্ন করো না, তোর পাখি। ভেরি ব্যাড। ওহ, তাই? একটু আগেই না সুস্থ ছিলেন বলছিলেন, এখন আবার অসুস্থ হয়ে গেলেন? তার পল্টিবাজ কথার বিপরীতে ব্যঙ্গাত্মকভাবে প্রশ্নটা করতেই রাগী চোখে তাকালেন পূর্ণ। সেদিকে চেয়ে ঠোঁট টিপে হাসলাম। হঠাৎ করেই মনে বড় এক প্রশ্নের উদয় হল। যে মানুষটা সামান্য আন্টির বাসায় যাওয়া নিয়েই এমন কাহিনী করেন, আমি ঢাকার বাহিরে চান্স পেলে তার কি হবে? বেশ কিছুক্ষণ নীরবতার পর দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে মনের প্রশ্নটা মুখে করেই ফেললাম। বেশ শান্ত স্বরে ধীর গলায় প্রশ্ন ছুড়লাম তার দিকে। আচ্ছা, যদি আমার বাইয়েনি চান্স ঢাকার মধ্যে চান্স না হয়, তাহলে কি হবে? এই সময় এহেন প্রশ্নে মাথা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন পূর্ণ। কিছুক্ষণ চেয়ে থেকে আমার চেয়েও ধীর গলায় জবাব দিলেন। কি আর হবে? তোমাকে ঢাকার বাহিরে রেখে আসব। এর বেশি আর কি হবে? বলা বাহুল্য, তার থেকে এমন উত্তর আশা করিনি আমি। আচমকা উনার এমন উত্তরে ভয়ে টেনশনে হিম হয়ে এলো শরীর। তার মানে উনি নিজ সিদ্ধান্তে অনড়। থমথমে মনে ভাবতে লাগলাম কয়দিন পর প্রকাশিতব্য আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা। মুহূর্তেই একরাশ বিষণ্ণতা ছেয়ে গেল সমগ্র অন্তর্জুড়ে। দেখতে দেখতে পেরিয়ে গেল সপ্তাহখানেক সময়। এরই মধ্যে ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হয়ে গেছে। বলা বাহুল্য, প্রথম পরীক্ষায় আমি চান্স পাইনি। আর ব্যর্থতার সেই রেজাল্ট অন্য পরীক্ষার আগের দিন প্রকাশিত হওয়ায় সেই ডিপ্রেশনে পরের পরীক্ষাতেও হতাশাজনক অবস্থা হয়েছে আমার। মনের মাঝে অস্থিরতা বিরাজ করলে কি আর মস্তিষ্ক ঠান্ডা রাখা যায়? আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। বারবার মাথায় শুধু নিজের ব্যর্থতা ও হতাশার কথা ভেসে উঠায় ডিপ্রেশনে জর্জরিত হয়ে পড়েছি ক্রমশ। এরই মধ্যে পূর্ণও সুস্থ হয়ে গেছেন পুরোপুরি। বহুদিন অফিসে না যাওয়ায় কাজ জমা পড়েছিল বেশ, তাই কদিন যাবৎ সকাল সকাল বেরিয়ে যান, আবার সেগুলো ওভারটাইম করে কাজ শেষে বাসায় ফিরেন বেশ দেরি করে। এই হতাশাময় অবস্থায় আজকাল না নিজের একা একা থাকতে ভালো লাগে, না উনাকে বেশিক্ষণ কাছে পাই। সব মিলিয়ে এক বর্ষর কষ্টের পাহাড় জমে আছে বিষণ্ণ মনে। সেই কষ্টের পাহাড় যেন আরও ভারী হয়ে গিয়েছিল দ্বিতীয় রেজাল্টের পরের রাতে পূর্ণর সাথে তুমুল কথা কাটাকাটি হওয়ায়। এমনিতে আমার ব্যর্থতা নিয়ে, চান্স পাওয়ায় অপরাগ হওয়া নিয়ে বাসার কেউ কিছু বলেনি আমায়। সবাই সান্ত্বনাই দিয়েছিল নম্রভাবে, বলেছিল এগুলো নিয়ে মন খারাপ না করতে। অথচ যার থেকে আমি সহানুভূতি চাইছিলাম তিনি কোনো কিছু না বলায় ছোট্ট মনের বেশ অভিমান জমেছিল তার উপর। এইসব নিয়েই রাগে মনের দুঃখ প্রকাশ করেছিলাম তার কাছে, কিন্তু নির্দয় পাষাণ লোকটা আমার কষ্টে সহমর্মিতা না দেখিয়ে উল্টো আমার উপরেই রাগ ঝেড়েছিল। মনের দুঃখে সেদিনের পর থেকে আমাদের মাঝে স্বাভাবিক কথোপকথন হয়নি, বরং এক অদ্ভুত নীরবতা চলছে দুজনের মধ্যে। এখন আমার ঢাকার মধ্যের সব পরীক্ষার রেজাল্ট শেষ, শুধু একটার রেজাল্ট বাকি। আর বাকি আছে রাজশাহীর পরীক্ষা, যেখানে যেতে দিতে চাইছিলেন না বোরাব্বু। তাই তো রাজশাহীর পরীক্ষার একদিন আগে রাতে বোরাব্বুর সাথে বসে কথা হচ্ছিল ড্রয়িং রুমে। পূর্ণ তখনও বাসায় আসেননি। প্রসঙ্গ ছিল আমি রাজশাহী পরীক্ষা দিতে যেতে চাই কিনা। তো বেশ সুন্দরভাবেই একজন বাবার ন্যায় বোরাব্বু আমায় বলছিলেন, তুই কি রাজশাহীতে পরীক্ষা দিতে যেতে চাস? দেখ মা, আমি কোনো জোর করব না। আমার ইচ্ছে নেই তোকে রাজশাহী যেতে দেওয়ার, তোর ওখানে হয়ে গেলে ঢাকা থেকে বেশ খানিকটা দূর হয়ে যাবে। আর এতদিন পর তোকে পেয়ে আবারও দূরে যেতে দিতে ভালো লাগে না। প্রাইভেটে ভর্তি করিয়ে দেই তোকে। কি বলিস? একটু পর থেমে বললেন। আমার দিক থেকে যা ভালো মনে হয়েছে আমি বললাম, কারণ আমি চাই না তুই আর পরীক্ষা দে। যা হওয়ার হয়েছেই, এখন বাকিটা তোর ইচ্ছা।
যদি তুই দিতে চাস তবে আমি মানা করব না। বোরাব্বুর কথায় এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম আমিও। মন বলছে না যেতে মানা করি, বলে দেই আমি এ বাসা ছেড়ে অন্য কোথাও থাকতে চাই না, কিন্তু মস্তিষ্ক আছে দোটানায়। তাই মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে আমতা আমতা করে কিছু বলতে ঠিক এমন সময় পূর্ণর উদয় হল ড্রয়িং রুমে। হয়তো বোরাব্বুর কথা শুনেছিলেন বাসায় ঢোকার সময়, তাই তো বলে উঠলেন, ওকে জিজ্ঞেস করছো কেন বাবা? যাকে ধরে ধরে পোড়ানোর পরেও, পড়াশোনার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করে দেওয়ার পরেও যার রেজাল্টের এই দুর্দশা, সে রাজশাহী যেয়েও আর কি করবে? অযথা যাওয়ার কোনো মানে হয় না। উনার কথায় বজ্রাহতের মতো চেয়ে থাকলাম। যদিও এখানে শুধু বোরাব্বু আর আমি আছি, তবুও উনি এভাবে আমাকে বলবেন? আমার মনের কষ্টটা একবারও বুঝবেন না? আমার মনে প্রশ্নের ঝড় উঠতেই বোরাব্বুর কণ্ঠস্বর কানে এলো, এটা কোনো কথা বলার ধরন হল পূর্ণ? তুমি দিন দিন বেশি কঠোর হয়ে যাচ্ছ। তুরফা ছোট, হয়তো টেনশনে নার্ভাস হয়ে পরীক্ষা খারাপ দিয়েছে দুটো, তাই বলে যে রাজশাহীতে ওর চান্স হবে না এটা তুমি কিভাবে বলতে পারলে? রাগের চোটে নিজের ম্যানারস ভুলে যেও না। তুমি ওর কষ্টটাই দেখতে পাচ্ছ, আমারটা পাচ্ছ না? আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই তো বলছি। দুনিয়ার সব দিকে ও ভালো, অন্য যত কাজ আছে সবকিছুতে ও এক্সপার্ট, অথচ পড়াশোনার জায়গায় এসে ফাঁকিবাজি। কত আশা নিয়ে ওকে পড়িয়েছিলাম তুমি জানো না? আর ও কি করল? পূর্ণর এক একটা কথায় মনের মধ্যে জোরে সোরে তোলপাড় শুরু হয়ে গেল। মনে হল যেন এতক্ষণের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন তিনি। এভাবে বলতে পারলেন তিনি? কষ্ট কি উনি একাই পেয়েছেন? যার ব্যর্থতা তার চেয়ে উনার কষ্ট বেশি? কিন্তু মনে মনে এত কিছু ভাবলেও বোরাব্বুর সামনে তাকে কিছু বলতে যেয়েও বলতে পারলাম না। শব্দগুলোও মনের মধ্যেই ঘুরপাক গেল, মুখ পর্যন্ত পৌঁছাল না। মাথা নিচু করেই চোখ বেয়ে যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়া অশ্রুজল থামানোর চেষ্টা করলাম শুধু। বোরাব্বু কিছুক্ষণ পর থেমে বললেন, তুরফা নিজের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করেছে, তুমিও সেভাবেই ওকে সাপোর্ট করেছ। এরপরেও ভাগ্য সহায় না হলে আর কি করার? ভাগ্যের উপর তো কারো হাত থাকে না, তাই না? কষ্ট তোমরা দুজনেই পেয়েছ। এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তাই বেশি কিছু বলবো না। শুধু বলবো নিজের রাগকে কন্ট্রোল করো। রাগের বশে এমন কিছু বলে বসো না যাতে পড়ে অনুশোচনা হয়। বোরাব্বুর কথায় চোয়াল শক্ত করে হাতজোড়া মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকলেন পূর্ণ, যেন নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছেন। বড় দীর্ঘশ্বাস নিয়ে পূর্ণ কিছু বলতে যাবেন, ঠিক তখনই আমার মুখ ফসকে বের হয়ে এলো, আমি রাজশাহী যেতে চাই বোরাব্বু। পরীক্ষা দিতে চাই সেখানে। আচমকা আমার এমন কথায় বোরাব্বু চমকে গেলেন। উনার থেকে চোখ সরিয়ে পূর্ণর দিক তাকাতেই চোখজোড়া মিলিত হল, যে চোখের ভাষা অস্পষ্ট। তিনি আদৌ বিস্মিত হয়েছেন কিনা এটা তার নির্বিকার মুখভঙ্গিমা দেখে বোঝা অসম্ভব। যেন সর্বদার ন্যায় গম্ভীরতার খোলসে আড়াল করে রেখেছেন মনের ভেতরের অনুভূতিগুলোকে, সেভাবেই শুষ্ক ঢোক গিললেন। চোখমুখ শক্ত করে উনি কিছু বলে উঠার আগেই বোরাব্বুর আওয়াজ, তোরা দুজনই আগে শান্ত হ। এখন মাথা গরম আছে তোদের। রাগের বশে কে কি বলছিস নিজেরাও হয়তো বুঝছিস না। তাই আমি বলবো ভেবেচিন্তে যে কোনো সিদ্ধান্ত নিতে। আমার যা ভাবার হয়ে গেছে বোরাব্বু। আমি পরীক্ষা দিব রাজশাহী যেয়ে। বললামই তো। তা তো হচ্ছে না, কারণ আমি নিয়ে যেতে পারবো না তোমায়। আমার অনেক কাজ আছে। কথার মাঝখানে আগ বাড়িয়ে থামিয়ে দিলেন পূর্ণ। তীক্ষ্ণ চোখে সেদিকে চেয়ে অভিমানী কণ্ঠে বললাম, আপনার নিয়ে যেতে হবেও না। আমি জানি আপনি অনেক ব্যস্ত, কাজই করুন। রেজাল্ট যা হওয়ার হোক,
আমি তো এ পরীক্ষা দিবই এবং আমায় বোরাব্বু নিয়ে যাবেন। তাই না, বোরাব্বু? নিয়ে যাবেন না আমাকে বলুন? করুণ চোখে বোরাব্বুর দিকে তাকিয়ে থাকায় কাজ হল। উনার মন গলল। বোরাব্বু ইতস্ততভাবে মাথা নাড়তেই সূক্ষ্ম হাসির রেখা ফুটল আমার ঠোঁটে। পাশ থেকে মনে হল পূর্ণ চোখ পাকিয়ে তাকিয়ে আছেন, কিন্তু আপাতত সেদিকে আমার খেয়াল নেই। আমি আছি মনের অদ্ভুত বাসনায়। হঠাৎ করেই হৃদয়ের মাঝে অদম্য ইচ্ছাশক্তি জাগ্রত হল। নিজের যোগ্যতা প্রমাণ করতে মন চাইল সবার কাছে। পূর্ণসহ বাকি সবাইকে বুঝিয়ে দেওয়া দরকার যে আমিও চাইলে নিজ লক্ষ্যে পৌঁছাতে পারব। এতক্ষণে মনে জমে থাকা রাগ যেন হঠাৎ করেই প্রচণ্ড আত্মবিশ্বাসে রূপান্তরিত হল। এসব ভাবতে ভাবতেই উত্তরের অপেক্ষায় বোরাব্বুর দিক তাকাতে উনি বললেন, ঠিক আছে, তুরফা যখন যেতে চাইছে আমি ওকে রাজশাহী নিয়ে যাব। আমাদের খালাতো বোনের বাসা আছে ওখানে, পরীক্ষা দিয়ে ওখানে যাব। একদিন থেকে পরের দিন ফিরে আসব। তুমি ওকে পরীক্ষা দিতে নিয়ে যাবে নাকি পিকনিকে? অযথা থাকবে কেন? হঠাৎ করে পূর্ণর এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। থতমত খেয়ে গেলেন বোরাব্বু। বিস্ময়ের রেশ কাটিয়ে থমথমে গলায় বলে উঠলেন, চুপ করো বেয়াদব ছেলে। দিন দিন তোমার একগুঁয়ে কথাবার্তা দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। তবে বোরাব্বুর কথায় পূর্ণর মুখভঙ্গির বিশেষ পরিবর্তন হল না। চুপচাপ সেভাবেই একটা ড্যামকেয়ার লুক নিয়ে চলে গেলেন রুমে। একটি দীর্ঘশ্বাস ফেলে সেদিকে চেয়ে রইলাম দুজন। এই লোকটা কোনোদিনও ভালো হবে না, অসহ্যকর। যথারীতি বোরাব্বুর সাথে রওনা হওয়ার জন্য ভোরে রেডি হচ্ছিলাম। বাড়ির সবার মতো পূর্ণ তখন গভীর ঘুমে মত্ত। কাল রাতেও রুমে আসার পর আর কোনো কথা হয়নি আমাদের। ভেবেছিলাম হয়তো জেগে থাকবেন, রাগভিমান থাকলেও সেটা পাশে রেখে বরাবরের মতো আমায় সাহস জুগিয়ে পরীক্ষার জন্য শুভকামনা জানাবেন। কিন্তু সে আশায় গুড়েবালি দিয়ে তার শান্ত নিঃশ্বাস বলছে উনি ঘুমের সাগরে তলিয়ে আছেন। অগোচরেই এক শ্বাস ফেলে তার গালে হাত রেখে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে বিছানা থেকে উঠে আসছিলাম। ওড়নায় টান লাগায় ভেবেছিলাম হয়তো জেগে আছেন, পেছনে ফিরতেই দেখি ঘুমের মাঝেই ধরে রেখেছেন সেটা। পুনরায় হতাশ হয়ে ওড়না থেকে তার হাত সরিয়ে চলে এলাম রুম থেকে। প্রয়োজনীয় সবকিছু হাতে নিয়ে বরাম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম বোরাব্বুর সাথে। গাড়িতে চেপে বসতেই চলতে শুরু করল সেটা। গাড়ির জানালা বন্ধ করতে করতে হঠাৎ বোরাব্বু বললেন, আসার সময় পূর্ণ তোকে আর কিছু বলেনি তো এ ব্যাপারে? সকাল সকাল বকেনি তো আবার? ঝগড়া হয়েছে তোদের? বোরাব্বুর কথায় ভ্রু কুঁচকে গেল। তাচ্ছিল্যের সাথে ভাবলাম আপনি যার কথা ভাবছেন উনি হয়তো জানেও না আমি এখন বাসা থেকে বের হয়েছি, তিনি তো নিমজ্জিত আছেন গভীর ঘুমে। তবুও দ্বিধান্বিত কণ্ঠে শুধালাম, না তো। কেন, কি হয়েছে? তাহলে ও সকাল সকাল এভাবে মুখটা অসহায়ের মতো করে দাঁড়িয়ে আছে কেন বেলকুনিতে? নিজেই রাগ দেখাবে আবার নিজেই ভিকটিমের মতো ভাব দেখাবে। বেয়াদব একটা। বোরাব্বুর কথায় বিস্মিত হল চোখজোড়া। উনি উঠে গেছেন? বেলকুনিতেও দাঁড়িয়েছেন? ভাবামাত্রই দ্রুত হাতে জানালা অর্ধেক খুলে পেছনে ফিরলাম বাসার দিকে। কিন্তু গাড়ি এতক্ষণে সামনে গেছে। উনাকে দেখা আর হল না এই যাত্রায়। চলে গেলাম রাজশাহীর উদ্দেশ্যে। রাজশাহী এসে বোরাব্বুর খালাতো বোন অর্থাৎ ফুপির বাসায় ভালোই কাটছে সময়। পরীক্ষাও বেশ কনফিডেন্সের সাথে দিয়েছি এবার, নির্ভয় স্থিরভাবে দাগিয়েছি সবকিছু। আজকের পরীক্ষাটা পুরোপুরি ঠান্ডা মাথায় দিয়ে একটা জিনিস ভালোভাবে উপলব্ধি করেছি, মনোবল স্থির থাকলে আর যাই হোক কাউকে ঠেকানো যায় না। আমার ক্ষেত্রেও হয়েছে তাই। এ পরীক্ষা নিয়ে আমি বেশ ইতিবাচক।
আমার সন্তুষ্ট মুখ দেখে বোরাব্বুও যথেষ্ট খুশি। পরীক্ষা শেষে সন্ধ্যায় বসে গল্প করছিলাম সবাই ফুপিদের সাথে। পূর্ণ পরীক্ষা দিয়েই বাসায় যেতে বললেও বোরাব্বু তারই বাবা। ছেলের কথাকে পাত্তা না দিয়ে দিব্যি আজকে থাকার সিদ্ধান্ত নিলেন। মনে মনে আমিও খুশি। এর মধ্যে পূর্ণর সাথে একটিবারও কথা হয়নি আমার। রাতের খাবার খেয়ে রুমে চলে এসেছি। বিছানায় বসতেই কল এলো বরাম্মুর। ফোন রিসিভ করতেই বললেন, কি রে, পরীক্ষা কেমন দিয়েছিস? কথাই তো হয়নি সারাদিন। তুই আর তোর শ্বশুর দুজনই দেখি ভুলে গেছিস আমাদের। কেউ ফোন দিল না একবারও পুরোটা দিনে। তাকে ফোন দিলাম ধরল না, তাই তোকে দিলাম। আজ তাহলে তোরা আসছিস না? সরি বরাম্মু, সবার সাথে দেখা হয়ে ব্যস্ত ছিলাম খুব। পরীক্ষা ভালো দিয়েছি, কাল সন্ধ্যায় ফিরব ইনশাআল্লাহ। বোরাব্বু ঘুমিয়ে গেছেন হয়তো, তাই খেয়াল করেননি ফোন দিয়েছ। আচ্ছা, সমস্যা নেই, দেখে শুনে আসিস। একটা ভালো খবর আছে তোদের জন্য। এখনই বলবো নাকি কাল আসার পর জানাবো? এখনই বলো শুনি। কিছুক্ষণ অপেক্ষার পরেও ওপাশ থেকে আওয়াজ না আসায় বার কয়েক হ্যালো বলার পর খেয়াল করলাম আমার ফোন বন্ধ হয়ে গেছে। সারাদিনের ব্যস্ততায় ফোনে চার্জ দিতেই ভুলে গিয়েছিলাম। ব্যাগ হাতড়ে চার্জার খুঁজতে গিয়েও পেলাম না। তাড়াহুড়ায় কি তবে চার্জারই ভুলে এসেছি নাকি? হতাশ মুখে ভাবলাম। অতঃপর কাল কারো থেকে চার্জার নিয়ে ফোন চার্জ দিব ভেবে ঘুমানোর জন্য চোখ বুজে শুয়ে পড়লাম। আনমনেই মাথায় ঘুরতে লাগল বরাম্মুর কথা। কি হতে পারে সেই ভালো খবর? বাসায় ফেরার আগে আজ সারাটা দিন পার হল রাজশাহীতে ঘোরাঘুরি করে। পদ্মার পার, কিবাদ সহ বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাঘুরি শেষ করে বাহিরে খেয়ে বিকেলে ফিরেছি। অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে গাড়ি চলতে শুরু করেছে। নীরে ফেরা পাখিদের সাথে বাসায় ফিরে চলেছি আমরাও। আকাশের দিক তাকিয়ে থেকে বিষণ্ণ মনে জাগরণ হল পূর্ণর কথা। কাল থেকে একটাবারও কথা হয়নি তার সাথে। পরীক্ষা দিয়ে এসে দুপুরে দুবার ফোন দিয়ে পাইনি তাকে। ভেবেছিলাম ব্যস্ত আছেন, ফ্রি হয়ে কলব্যাক করবেন, কিন্তু কাল বাসায় ফেরার পরেও উনি ফোন দেননি। আমি এতদূর এসেছি আর উনি একটাবারও ফোন দিলেন না, বিষয়টা অদ্ভুত ঠেকল খুব। ভাবতে ভাবতেই গাড়ির সিটে গা এলিয়ে ব্যাগ থেকে ফোন বের করলাম। সেই যে ঘুরতে যাওয়ার আগে ফুপির থেকে চার্জার নিয়ে ফোন চার্জে দিয়ে বের হয়েছিলাম, এরপর রওনা হওয়ার আগে ব্যাগে ঢুকিয়েছি। ফোন অন করার মাঝেই পাশ থেকে বোরাব্বু ডাকলেন। খানিকটা গলা ঝেড়ে বললেন, তোর ফোনে কি হয়েছিল? তোর বরাম্মু যে বলল কাল কথা বলার মাঝপথেই কেটে গিয়েছিল। আসলে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল বোরাব্বু। এরপর ব্যাগ খুঁজে দেখি চার্জার আনতে ভুলে গিয়েছি। আজ বাইরে যাওয়ার আগে ফুপির থেকে চার্জার নিয়ে যে ফোন চার্জ দিয়েছি। ওহ, এই জন্য। চাপা স্বরে বিড়বিড় করলেন বোরাব্বু। নিস্তব্ধ গাড়িতে, যেটা শ্রুতিবিরুদ্ধ হল না আমার। উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলাম, এই জন্য কি? কই, কিছু না। আমার হঠাৎ প্রশ্নে খানিকটা ইতস্ততভাবে গলা ঝেড়ে বললেন বোরাব্বু। উনার আচরণে ভ্রুজোড়া আংশিক কুঞ্চিত হল আমার। প্রসঙ্গ বদলাতে প্রশ্ন করলাম, বরাম্মু যেন কিসের খবর দিতে চাইছিল আমায়। কিসের কথা বলছিল? বলেছে আপনাকে? আমাকেও বলুন না। এক্সাইটমেন্ট বাঁচিয়ে রাখো। কি খবর সেটা না হয় বাসায় গিয়েই শুনিস। আর কয়েক ঘন্টা মাত্র সময়। তিনি হালকা হেসে বললেন। কথাটা বলতেই দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লাম। আমারও আর তরস সইছে না বাসায় যাওয়ার জন্য। সেই ভালো খবরের এক্সাইটমেন্টে আমি ভুলে গেলাম পূর্ণর কথা। মাথায় শুধু বাড়ি ফেরার চিন্তা রয়ে গেল। বাসায় পৌঁছাতেই রাত হয়ে গেল।
বরাম্মুকে দেখেই হাসিমুখে এগিয়ে যেয়ে ধরলাম তাকে। পাশে তাকাতেই দেখি প্রিয়া দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে ভ্রু তুলে প্রশ্নসূচক চোখে তাকাতেই বলল, খালি হাতে বাড়ি এলে যে? মিষ্টি নিয়ে আসো তাড়াতাড়ি। আরে বাবা, মিষ্টি তো এনেছি, কিন্তু কারণ এখনো জানি না। জলদি বলো তো। তখন থেকে সবাই ঘুরাচ্ছে। আমি ফুপি হচ্ছি এবং তুমি চাচি। উফ, আই এম সো এক্সাইটেড, ভাবি। প্রিয়ার কথায় চোখ বড় বড় করে তাকাতেই ও ইশারায় পাশে দাঁড়িয়ে থাকা রাইসাকে দেখিয়ে দিল, যে আপাতত লাজুক হেসে মাথা নত করে তাকিয়ে আছে। আচমকা এমন খুশির খবরে উল্লাসিত হয়ে ছুটে গেলাম রাইসার কাছে। ফাইনালি আমি খালা ওরফে চাচি হতে যাচ্ছি। আমি যে কত খুশি তোকে বলে বুঝাতে পারব না। খুশি মনে কথাগুলো বলেই ওকে প্রফুল্লচিত্তে জড়িয়ে ধরলাম। অতঃপর সবাই মিলে কিছুক্ষণ হৈহুল্লোড় করে মিষ্টিমুখ করার মাঝেই বাসায় ঢুকলেন পূর্ণ ও প্রান্ত ভাইয়া। আর সাথে সাথেই প্রান্ত ভাইয়াকে টেনে নিয়ে এলো প্রিয়া, তাকেও রাইসার পাশে বসিয়ে মিষ্টিমুখ করালাম দুজন মিলে। এত কিছুর মাঝে পূর্ণকে খেয়াল করা হয়নি, সবাইকে মিষ্টি দিয়ে উনার কাছে আসতেই পরিপূর্ণ নজরে লক্ষ্য করলাম তাকে। অত্যন্ত শান্তভাবে তাকিয়ে আছেন আমার দিকে। তার থেকে এত ঠান্ডা রিয়েকশন আশা করিনি, তবুও আশেপাশে তাকিয়ে হালকা হেসে হাতে থাকা মিষ্টিটা তার মুখের কাছে ধরতেই কিছুক্ষণ সেভাবেই তাকিয়ে থাকলেন। তার কোনো সাড়া না পাওয়ায় উনি খাবেন না মনে করে মিষ্টিটা ফিরিয়ে নিতে উদ্যোগী হতেই হাত ধরলেন শক্ত করে। মুখ এগিয়ে অর্ধেক মিষ্টি খেয়ে আমার হাতসহ বাকি মিষ্টিটা আমারই মুখের কাছে নিয়ে এলেন। কিছুটা বিস্মিত হয়েই মিষ্টিটা খেয়ে নিলাম। অতঃপর কিছু না বলেই সোজা রুমে চলে গেলেন তিনি। সেদিকে তাকিয়ে থাকার মাঝেই প্রিয়া এলো পাশে। আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কাল রাতে তো এই খবরটা জানার পর বড় ভাইয়া কত খুশি হয়েছিল জানো? নিজেই গিয়ে কেক নিয়ে এসেছিল। রাইসা ভাবিকে গিফটও দিতে চেয়েছে। সে তো পারলে প্রান্ত ভাইয়াকে কোলে নিয়ে নাচবে এমন অবস্থা। বাড়ির প্রথম বাচ্চা বলে কথা। সবার আনন্দ খুব বেশি। হাসতে হাসতেই বলছিল প্রিয়া। ওর কথায় একই সাথে খুশি ও অবাক হয়ে গেলাম আমি। পূর্ণ একটু আগে যে চেহারা করে রেখেছিলেন তাতে বোঝা দায়ছিল যে উনি ভেতরে ভেতরে এতটা খুশি। নাকি আমাকে দেখে তার খুশিতে ভাটা পড়ে গেল ঠিক বুঝলাম না। যাই হোক, অবশেষে সকলের আনন্দযাত্রার ইতি ঘটল। শেষমেশ নিজ নিজ রুমের উদ্দেশ্যে প্রস্থান করল সবাই। তাই আমিও চলে এলাম আমাদের রুমে। রুমে ঢুকে পূর্ণকে চোখে পড়ল না কোথাও। ওয়াশরুমের দরজা খোলা থাকায় বুঝলাম উনি বারান্দায় আছেন। ক্লান্ত আমি ঝটপট ফ্রেশ হয়ে ড্রেস করে এলাম। কিন্তু আমি বের হয়ে আসার পরেও পূর্ণ এখনো রুমে আসেননি, হয়তোবা খেয়ালই করেননি যে আমি রুমে এসেছি। তাই বারান্দার উদ্দেশ্যে পা বাড়াতেই উনি বের হলেন সে সময়ে। দরজা লাগিয়ে পেছনে ফিরতেই আমাকে সেদিকে যেতে দেখে কিছুটা চমকে গেলেন। খানিকক্ষণ দৃষ্টি বিনিময় শেষে হুট করেই এগিয়ে এসে চোখের পলকে আমায় দরজার সাথে শক্ত করে চেপে ধরলেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলাম। কিছু বুঝে উঠার আগেই শক্ত গলায় গর্জিয়ে উঠলেন, ফোন কোথায় তোমার? এমন সময় উনার এমন প্রশ্নে পুরোপুরি থতমত খেয়ে গেলাম। কিছু বলার জন্য মুখ খুলতেই আবারও জিজ্ঞেস করলেন, কিছু জিজ্ঞেস করেছি তুরফা, অ্যান্সার মি। ওই যে। কম্পনরত হাতের ইশারায় খাটের পাশে সাইড টেবিলে থাকা ফোনটা দেখিয়ে দিতেই আমায় ছেড়ে চলে গেলেন সেদিকে। উনি কি করতে চাইছেন ভাবতে ভাবতেই ফোনটা হাতে নিয়ে এক প্রকার তেড়ে এলেন আমার দিকে। ঘন ঘন চোখের পলক ফেলে তাকে কিছু বলতে যাব এর আগেই রাগান্বিত কণ্ঠে তার আওয়াজ, ফোন বন্ধ ছিল কেন তোমার? রাগ দেখাচ্ছিলে আমার উপর? আমি যে তোমায় কতবার ফোন দিয়েছি সে হিসেব আছে?
আমাকে পাগল করে কি খুব আনন্দ পাও তুমি? ফোন ইচ্ছে করে বন্ধ করিনি তো। চার্জ ছিল না। চার্জার নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। মিনমিনিয়ে কথাটা বলতেই আরেক দফা বাহু চেপে ধরলেন তিনি। দাঁতে দাঁত চেপে বললেন, চার্জার নিয়ে যাওনি সেটা আমাকে ফোন দেওয়ার আগে মনে ছিল না? নাকি আমি যে কলব্যাক করব এটাও জানতে না? কাল ফোন বন্ধ ছিল তাই বলে কি আজকে চার্জ দিয়ে একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করনি তুমি? কি হলো? কথা বলো। আমি ফোন চার্জে দিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ওয়াও, ভেরি গুড। যে ফোন সাথে নিয়ে চলতে পারো না তুমি, সেই ফোন তো রাখারই কোনো দরকার নেই, রাইট? আমাকে থামিয়ে কথাটা বলেই ফোনটা সজোরে ছুঁড়ে মারলেন বিছানায়। চমকে উঠে ভয়ার্ত চোখে সেদিকে তাকালাম আমি। ভাগ্যিস বিছানায় ছুঁড়েছেন, নয়তো ফোনটা ইন্তেকাল করত। এতক্ষণে বুঝলাম উনি কেন এত শান্ত ছিলেন তখন। সেই নিস্তব্ধতা যে এখনকার এই ঝড়ের পূর্বাভাস ছিল মাত্র মাথায় এলো। একটা ঢোক গিলে পিটপিটিয়ে করুণ চোখে বললাম, দেখুন, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে ফোন দিয়েছিলামই, কিন্তু আপনি ধরলেন না। কলব্যাক করার আগেই চার্জ শেষ হল। এরপরে ভাবলাম আমি তো বাসায় চলে আসছি, তাই এসেই সরাসরি কথা বলবো আপনার সাথে। এখানে আমার দোষ কোথায়? আমার চাহনিতে যেন সামান্য কাজ হল। কিছুটা শিথিল হয়ে এলো তার হাতের বন্ধন। এতক্ষণে শক্ত করে ধরে রাখা হাতটা হালকা হওয়ায় যেন শান্তি পেলাম আমি। এরই মাঝে উনি ব্যাকুল কণ্ঠে বলে উঠলেন, সব তো তোমারই দোষ। আমি যে তোমাকে কতবার ফোন দিয়েছি সে হিসাব আছে? হঠাৎ করে এতক্ষণ ধরে তোমার ফোন বন্ধ পেয়ে আমার কি অবস্থা হয়েছিল সে ধারণা তোমার আছে? বাবাকে ফোন দিয়েছি দেখি বাবাও ফোন ধরে না। এদিকে তোমার ফোনও বন্ধ। মাথার মধ্যে কত উল্টাপাল্টা ধারণা এসেছিল সেটা জানো? কিন্তু তুমি কি করলে? আমাকে এত চিন্তার সাগরে ঠেলে দিয়ে তো দিব্যি মনের সুখে ঘুমাচ্ছিলে। এবার তার কথায় চোখ সরু হয়ে এলো। জিজ্ঞেস করে বসলাম, আপনি কিভাবে জানলেন আমি তখন ঘুমাচ্ছি? আমার কথায় বড় এক দীর্ঘশ্বাস ফেলে পূর্ণ বললেন, যখন তোমাকে ফোনে পেলাম না তখন আর কি করব? বাবার নাম্বার ফাঁকা থাকায় তাকে ফোন দিচ্ছিলাম। খুব বেশি দেইনি, এই ৫-৬ বার ফোন দেওয়ার পর বাবা রিসিভ করে। কণ্ঠ শুনে বুঝেছি ঘুমাচ্ছিলেন, তবুও ফোন করেছি। এখন কি করার? সত্যিটা তো বলতে হবে তাই না? তাই বাবার থেকেই তোমার খোঁজখবর নিলাম। তখনই জানলাম মহারানী আমার ঘুম নষ্ট করে দিয়ে নিজে ঘুমের সাগরে বিচরণ করছিলে। উনার কথায় বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল। ওই রাতের বেলা তিনি বোরাব্বুকে ফোন দিয়েছিলেন? এ কোনো পাগলের পাল্লায় পড়েছি। না জানি বোরাব্বু কি ভেবেছিলেন। এজন্যই বোধহয় তখন গাড়িতে জিজ্ঞেস করছিলেন আমার ফোনে কি হয়েছে। ইস, আমাকে বারবার কতটা লজ্জাজনক পরিস্থিতিতে ঠেলে দেয় লোকটা। পূর্ণর কথা শুনে এতক্ষণের ভয়ার্ত ভাব মুহূর্তেই উধাও হয়ে গেল আমার। সে স্থানে বিরাজ করল একরাশ রাগ, আমাকে বোরাব্বুর সামনে অস্বস্তিকর অবস্থায় ফেলার জন্য। দাঁতে দাঁতে চেপে তাকে বললাম, আপনার কি মাথা খারাপ? না জানি বোরাব্বু কি ভাবছেন। আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করেছেন বিধায় ফোন দেননি। এখন দেখছি উল্টো কাহিনী। এই আপনার কি লজ্জা লাগল না বোরাব্বুকে ওই সময় ফোন দিয়ে ডিস্টার্ব দিতে? উনি কি ভাবছেন? যেটা ভাবা উচিত সেটাই ভাবছে। বাবা ফোন না ধরলে আমি আজ রাজশাহী চলে যেতাম, বুঝেছ? হঠাৎ থেমে কিছুক্ষণ পর বললেন, আর এতক্ষণে হয়তো বাবাও বুঝে গেছে যে আমি তোমাকে রাজশাহী যেতে দিব না। তাই আমার সুবিধাই হল। আচমকা আমার দুগালে স্পর্শ করে বললেন পূর্ণ। এক পলক সেদিকে চেয়ে কিছু একটা চিন্তা করে বললাম,
কিন্তু আমার মনে হয় রাজশাহীতে হয়ে যাবে। খুব ভালো পরীক্ষা দিয়েছি তো। ঢাকার গুলো এমন দেয়নি। তখন তো আমার ওখানে যেতেই হবে। দেখা যাবে সেটা। চান্স পেলে আমি কিন্তু সত্যিই রাজশাহী চলে যাব। এটা আমার ডিসিশন। তখন আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না, কারণ আমি শুনব না। সেদিন তো অনেক কথাই শুনিয়েছিলেন আমায়। তাই এবার আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিব। আপনাকে দেখিয়েই দিব আমিও চাইলে পারি। আমাকে দিয়ে সব সম্ভব। বুঝেছেন? ভেবেছিলাম আমার রাগী কথায় উনি বিচলিত হবেন, কিন্তু আমায় অবাক করে দিয়ে তার ঠোঁটের কোণে দেখা দিল এক টুকরো হাসি। মুগ্ধ চোখে আমার দিক চেয়ে হঠাৎ করে জড়িয়ে ধরলেন শক্তভাবে। কতক্ষণ সেভাবে থেকে কিছুক্ষণ পর শান্ত অথচ কোমল সুরে বললেন, এই কনফিডেন্সটা কোথায় ছিল, বউ? আমি তো এটাই খুঁজছিলাম। মানে তোমার বুঝতে হবে না। আমার ঘুম ধরেছে। আমি এখন ঘুমাবো। এসো। কথাটি বলেই হাত ধরে টেনে বিছানায় নিয়ে গেলেন। অতঃপর বিছানায় উঠে বসতেই আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে চোখ বন্ধ করে বললেন, কাল রাতে একটুও ভালোভাবে ঘুমাতে পারিনি আমি। সব তোমার দোষ, তুর পাখি। এর শাস্তিস্বরূপ এখন আমার চুলে বিলি কেটে দিবে তুমি। নাও আই নিড এ গুড স্লিপ। ডোন্ট ডিস্টার্ব মি। চলবে।